গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রির যে ম্যাপটা আমরা চিনি সেটা হয়তো পুরোপুরি বদলে যেতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের মধ্যে হতে চলা একটা নতুন বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার পোশাক শিল্পের জন্য একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই খেলার নতুন নিয়মে কারা জিততে চলেছে আর কাদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, $19.71 বিলিয়ন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো প্রতি বছর বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে যে পরিমাণ পোশাক রপ্তানি হয় তার আর্থিক মূল্য। শুধু এই একটা অঙ্কই বুঝিয়ে দেয় যে ট্রেডটা ঠিক কতটা বড় আর কেন এই নতুন চুক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে দেখতে হবে এখনকার পরিস্থিতিটা ঠিক কী রকম, মানে ইউরোপের এই বিশাল পোশাকের বাজারে এখন আসলে কারা রাজত্ব করছে। দেখুন, তালিকার 1 নম্বরে আছে চীন, কিন্তু অবাক করার ব্যাপার হল ঠিক তার পরেই আছে বাংলাদেশ। এমনকি ডেনিমের মতো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ চীনকেও পেছনে ফেলে দিয়েছে। একটা কথা চালু আছে যে ইউরোপের প্রতি 3 জনের একজন নাকি বাংলাদেশে তৈরি ডেনিম পরেন। কিন্তু কিভাবে এটা সম্ভব হল? এর পেছনে আছে একটা বিশেষ সুবিধা। এই যে এলডিসি স্ট্যাটাস, এটাই ছিল বাংলাদেশের জন্য একটা, বলা যায়, জাদুর কাঠির মতো। এই সুবিধার কারণে বাংলাদেশ অন্য প্রতিযোগীদের চেয়ে দামে একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে এসেছে। কিন্তু সেই পুরনো খেলাটা এখন আর থাকছে না। পরিস্থিতি এখন নাটকীয়ভাবে পাল্টে যাচ্ছে। প্রায় 2 দশক, মানে 20 বছর ধরে কথাবার্তা চলার পর ইউরোপীয় ইউনিয়ন আর ভারত ফাইনালি একটা মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করেছে। আর এই একটা ঘটনায় পুরো অঞ্চলের সাপ্লাই চেনের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিতে চলেছে। তো এই চুক্তির ফলে ঠিক কী বদলাচ্ছে? সোজা কথায়, ভারতের জন্য যে একটা বড় বাধা ছিল, মানে ইউরোপে পোশাক পাঠাতে গেলে যে 12% আমদানি শুল্ক দিতে হতো, সেটা এখন হয়ে যাচ্ছে 0। মানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগীদের একজন এখন একেবারে সমান মাঠে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। আর ভারতের অ্যাটিচিউডটা কেমন সেটা তাদের বাণিজ্যমন্ত্রীর এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তারা আসলে দীর্ঘদিন ধরেই এই সুযোগটার অপেক্ষায় ছিল, ইউরোপের বিশাল বাজারে কোনো বাধা ছাড়াই সরাসরি প্রতিযোগিতা করার জন্য। তো এই যে এত বড় একটা পরিবর্তন আসছে, এর প্রথম ধাক্কাটা সামলাতে হবে কাকে? বলাই বাহুল্য, বাংলাদেশকে। কারণ এই খেলায় তাদেরই হারানোর আছে সবচেয়ে বেশি। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই বুঝবেন পরিস্থিতিটা কতটা জটিল। একদিকে ভারত শুল্কমুক্ত সুবিধা পেতে চলেছে, আর ঠিক সেই সময়ে বাংলাদেশের এলডিসি সুবিধা শেষ হয়ে যাচ্ছে। 2029 সালের পর নতুন কোনো চুক্তি না হলে উল্টো বাংলাদেশকেই প্রায় 12.5% শুল্ক দিয়ে ইউরোপে মাল পাঠাতে হবে। কি বিরাট একটা চ্যালেঞ্জ ভাবুন। বিষয়টা যে কতটা সিরিয়াস সেটা একজন ফ্যাক্টরি মালিকের কথা শুনলেই বোঝা যায়। দেখুন, বায়াররা তো সবসময় কম দামে ভালো জিনিস খোঁজেন। যখন তারা দেখবে ভারত থেকে শুল্ক ছাড়াই পোশাক পাওয়া যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা সেদিকে ঝুঁকবে। এর ফলে বাংলাদেশের উপর সরাসরি একটা বাণিজ্যিক চাপ তৈরি হবে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই ঢেউয়ের ধাক্কা কিন্তু শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকছে না, এটা গিয়ে লাগছে তার প্রতিবেশী পাকিস্তানেও। কারণ এতদিন পর্যন্ত তারাও ভারতের চেয়ে একটা বিশেষ সুবিধা পেয়ে আসছিল। পাকিস্তানের হাতে আছে জিএসপি প্লাস নামের একটা সুবিধা, যার মাধ্যমে তারাও ইউরোপে শুল্ক ছাড়াই পণ্য পাঠাতে পারে। আর এই সুবিধাটাই তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতায় একটা বড় অস্ত্র ছিল। কিন্তু এখন তো সেই অস্ত্রটাই ভোঁতা হয়ে যাচ্ছে। এই চার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, 12% শুল্ক দেওয়ার পরেও ভারত কিন্তু রপ্তানির দিক থেকে পাকিস্তানের খুব একটা পেছনে নেই। তাহলে একবার চিন্তা করুন, এই শুল্কের বাধাটা যখন থাকবে না, তখন পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে। আর এই কারণেই পাকিস্তানের বিজনেস কমিউনিটির মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে। ভারতের বিরুদ্ধে তাদের যেটুকু অ্যাডভান্টেজ ছিল সেটাও এখন শেষ হয়ে যাওয়ার মুখে। এটা তাদের রপ্তানির জন্য নিঃসন্দেহে একটা বড় হুমকি। তো সমস্যাগুলো তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, এই নতুন বাস্তবতায় টিকে থাকতে হলে বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোর ঠিক কী করা উচিত? চলুন দেখা যাক বিশেষজ্ঞরা কি বলছেন। বাংলাদেশের জন্য সময় খুব কম। বিশেষজ্ঞরা বলছেন শুধু বসে থাকলে চলবে না। একদিকে যেমন ব্রাসেলসের সাথে কূটনীতিক আলোচনা চালিয়ে যেতে হবে নতুন কোনো চুক্তির জন্য, তেমনি দেশের ভেতরেও নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে সাধারণ টি শার্ট বা প্যান্টের বদলে আরও দামি এবং হাই ভ্যালু পোশাক তৈরির দিকে মনোযোগ দিতে হবে। অন্যদিকে পাকিস্তানের চ্যালেঞ্জটা আবার একটু অন্যরকম। তাদের লড়াইটা বাইরের চেয়ে ঘরের ভেতরেই বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন বিদ্যুতের চড়া দাম, জটিল কর ব্যবস্থা আর শিল্পবিরোধী নীতির মতো অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান না করতে পারলে এই নতুন প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।
সুতরাং সব মিলিয়ে মূল কথাটা হলো পুরনো সুবিধার উপর ভরসা করে চলার দিন শেষ। এক কথায় বিশেষজ্ঞরা বলছেন এই ইইউ ইন্ডিয়া চুক্তিটা পুরো অঞ্চলের জন্য একটা ওয়েক আপ কল। যারা সময়ের সাথে নিজেদের বদলাতে পারবে তারাই টিকবে। গ্লোবাল ট্রেডের এই যে নতুন ম্যাপ আঁকা হচ্ছে, এটা শুধু কয়েকটি দেশের অর্থনীতিকেই বদলে দেবে না, বরং পুরো সাপ্লাই চেইনটাকেই নতুন করে সাজিয়ে তুলবে। এই বিশাল রদবদলের খেলায় শেষ পর্যন্ত কারা টিকে থাকবে আর কারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, সেটা সময় বলে দেবে।